দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আসছে অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। ঘোষণা দিয়েও বাজার ভিত্তিক করা যাচ্ছে না ব্যাংক ঋণের সুদহার হতে পারে সর্বোচ্চ 14%। কুরবানির জন্য সারা দেশে প্রস্তুত প্রায় 1,30,00,000 গবাদি পশু, গরু আসছে অবৈধ পথেও। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আসছে 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার, যা চলতি অর্থ বছরের মূল এডিপির থেকে 2,000 কোটি টাকা বেশি। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, বাস্তবতা বিবেচনায় এবার বরাদ্দে লাগাম টানা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়। বলা হয়, বৈদেশিক ঋণের প্রকল্প বাস্তবায়নে এবার বেশি জোর দেওয়া হবে। আগামী 1 বছরে দেশের উন্নয়নে সরকার যত টাকা খরচ করবে তার 1/3 ঋণ নেওয়া হবে বিদেশ থেকে, টাকার অঙ্কে যার পরিমাণ 1 লাখ কোটি। আর সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে 1,65,000 কোটি টাকা। সব মিলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দাঁড়াচ্ছে 2,65,000 কোটি টাকা। গেল বছর যা ছিল 2,63,000 কোটি, অর্থাৎ বেড়েছে 2,000 কোটি টাকা। যদিও সংশোধিত এডিপির থেকে এই বরাদ্দ 20,000 কোটি টাকার মতো বেশি। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। বরাবরের মতোই নতুন এডিপিতেও বরাদ্দ সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতে 70,687 কোটি টাকা, যা মোট উন্নয়ন ব্যয়ের শতকরা 17% প্রায়। বিদ্যুতে যাবে মোটের 16% অর্থ। এরপরই আছে শিক্ষা, বরাদ্দ 31,500 কোটি টাকার মতো। গৃহায়ণ পাবে 25,000 কোটি টাকা প্রায়। স্বাস্থ্যে দেওয়া হচ্ছে 20,682 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে আমরা এডিপির সাইজ খুব বড় একটা করিনি। এটার অর্থ কি? যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। নতুন এডিপিতে মোট প্রকল্প আছে 1,321টি। এর মধ্যে সরকারের নতুন প্রকল্পের সংখ্যা 1,225টি। এইসব প্রকল্প উপজেলার বদলে এখন থেকে জেলাওয়ারি অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প এড়ানো যায়। রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে চাচ্ছে সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব, সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি না। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থ বছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 49.26%। গেল বছরও যা 50%-এর উপরে ছিল। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দিলেও বাজার ভিত্তিক হচ্ছে না ব্যাংক ঋণের সুদহার। ব্যবসায়ীরা চান সুদহার হোক সর্বোচ্চ 14%। তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করে এমন সুপারিশ তুলে ধরেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই বৈদেশিক মুদ্রার বাজারের সংকট কেটে যাবে বলেও জানানো হয় ওই বৈঠকে। ঋণ নিলে সুদ 9% আর আমানতের ক্ষেত্রে 6%। দেশের ব্যাংকিং খাতে নিয়ন্ত্রিত এই সুদ হার চালু হয় 2020-এর এপ্রিলে। এরপর গেল বছরের জুনে ওই ব্যবস্থা বাতিল করে ট্রেজারি বিলের গড় সুদের উপর ভিত্তিকে সুদ হার নির্ধারণের নতুন পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। 10 মাসের মধ্যে সেটিও বাতিল করে এখন বাজার ভিত্তিক সুদ হার চালু করা হয়েছে। আর এতে শঙ্কা বেড়েছে ব্যবসায়, যা জানাতে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছিল ব্যবসায়ীরা। এগুলিতে তো অবশ্যই আপনার লং টার্ম তো একটা প্রবলেম হয়, কারণ আমি ইন্টারেস্ট রেট হিসাব করলাম যে আমি 9% বা 10%, এখন যদি 14% দিতে হয় তাহলে তো আমার কস্টিংটাই মিলে না, ঠিক না? এখন যেহেতু তারা চেষ্টা করছেন এটাকে একটা আর এই মার্কেটের সাথে সমন্বয় করার জন্য, সেটাই চেষ্টা করছেন। তবে উনি যেটা আশ্বস্ত করছেন এটা যেন মানে এর বাইরে যেন না যায়, এর থেকে বেশি যেন না হয়। উনি বলছেন বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। এবং এটা অলমোস্ট ফিক্সড এবং 1%
ভালো ক্লায়েন্টের জন্য 1% প্লাস মাইনাস হবে, আর এমনি অন্য ক্লায়েন্টের জন্য 1% প্লাস হবে। ব্যবসায়ীদের অস্বস্তি আছে বৈদেশিক মুদ্রার বাজার নিয়েও। একে তো ব্যাংকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যায় না, এর সাথে নতুন করে এক ধাক্কায় ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় সব ধরনের আমদানি নির্ভর পণ্য আর সেবার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গভর্নরের সঙ্গে বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে এবং এটার বাইরে যাবে না, সেই কথাটা বলেছে। আপনারা কি সেই রেটে পাচ্ছেন কিনা ব্যাংকগুলো? সেটা আমরা বলেছি যে প্রত্যেক ব্যবসায়ী যেন সেই রেটে পায় এবং সেই রেটে এলসি করতে পারে। ওনারা বলেছে মোটামুটি এখন ডলারের যে প্রবলেমটা ছিল সেটা কাটিয়ে উঠছে, আগামী ডিসেম্বরের মধ্যে এটা সম্পূর্ণরূপে কাটিয়ে যাবে বলে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে টাকার বিপরীতে ডলারের দরের পরিবর্তনের ফলে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী ঋণের প্রস্তাবও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই বৈঠকে। তাবাসসুম আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে ঈদুল আজহায় কুরবানির জন্য সারা দেশে প্রায় 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত আছে, যা গেল বছরের তুলনায় 4.5 লাখের মতো বেশি। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের হিসেবে কোরবানির চাহিদার থেকে দেশে প্রায় 23 লাখ পশু বেশি আছে। তবে এরপরও দেশে ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসছে বলে জানিয়েছেন খামারিরা। প্রতি বছর দেশে প্রায় 2 কোটি পশু বেচাকেনা হয়, যার মধ্যে অর্ধেকে বিক্রি হয় এক ঈদুল আজহায়। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে আসছে কোরবানিতে গবাদি পশুর চাহিদা আছে 1,07,02,394টি। যদিও এই উৎসবকে কেন্দ্র করে সারা দেশে 1,29,80,367টি পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে দেখা গেছে দেশে এই মুহূর্তে কোরবানিযোগ্য গরু আর মহিষ আছে 53,61,000, ছাগল আর ভেড়াও আছে 76,17,000-এর বেশি। একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন, তথ্যপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আছে, যা গতবারের চেয়ে 4,44,034টি এই গবাদি পশুর সংখ্যা বেশি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাতিষ্ঠানিক খামারের বাইরে সারা দেশের বিভিন্ন স্থানে গৃহস্থলীতে পালন করা পশুকে এই হিসেবে যুক্ত করা হয়েছে। বলা হয়, স্থানীয় চাহিদা মেটাতে দেশে এরই মধ্যে ছোট আর বড় মিলে 10 লাখ পশুর খামার রয়েছে। তবে এরপরও অবৈধ পথে পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু আসছে বলে অভিযোগ করা হয় খামারিদের পক্ষ থেকে। স্থানীয় শিল্পের স্বার্থে যা বন্ধ করার দাবি জানান তারা। এই বছর অনেক ঢুকতেছে, গত বছরের তুলনায় এই বছর দ্বিগুণেরও বেশি ঢুকতেছে। যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগং, রাজশাহী, উখিয়া, এইসব সিলেট দিয়ে প্রচুর আসতেছে। এই সব অঞ্চল দিয়ে খামারিরা আমাদেরকে প্রত্যেক দিন, সিলেটে স্পেশালি খুব বেশি সিলেট দিয়ে গরু, ছাগল, মহিষ প্রচুর পরিমাণে আসতেছে। তো এগুলা অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয় তো এই জায়গায় কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট হয়। এবার ঈদুল আজহায় কোরবানির পশু বিক্রির জন্য সারা দেশে 3,000 হাট বসবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তার জন্য অর্থ সহায়তা তোলার সুবাদে বিক্রি বেড়েছে কোমল পানীয় মজুর। হিসেব বলছে, সহায়তার এই ক্যাম্পেইন শুরুর পর থেকে মজুর বিক্রি দ্বিগুণেরও বেশি হারে বেড়েছে, যার উপর ভর করে তাদের বাজার অংশীদারিত্ব বেড়ে গেছে বলে জানিয়েছে পানীয়টির মালিকানা প্রতিষ্ঠান। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন মেহেদী হাসান সোহাগ। দৈনন্দিনের প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি কোমল পানীয় পাওয়া যায় শাহজালাল মিয়ার এই মুদি দোকানে। বাজারে যে পণ্য থেকে 20 ধরনের পানীয় পাওয়া যায় তার প্রায় সবই বিক্রি করেন তিনি। গরমের এই সময়ে এসবের চাহিদাও বেড়েছে, তবে সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে মজুর। আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মজু আর আসিগুলা, মানে অন্য আইটেম যেটা আছে ওইটার থেকে মজুর চাহিদাটা সবচেয়ে বেশি। যেমন আমি অন্য দিনে মনে করেন যে 5,000 টাকা বিক্রি হলে ওই টাইমে 10,000 টাকা বিক্রি হচ্ছে।
দেশের বাজারে মোজো প্রস্তুত ও সরবরাহ করে দেশীয় প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ। প্রতিষ্ঠানটি গেল বছরের 4 ডিসেম্বর নতুন এক ক্যাম্পেইন শুরু করে, যেখানে বলা হয় গ্রাহকরা মোজো কিনলে প্রতি বোতলের দাম থেকে 1 টাকা করে দেওয়া হবে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গঠিত তহবিলে। আর এরপর থেকেই ভোক্তাদের আগ্রহ বাড়তে থাকে এই পানীয়তে। আমাদের যে জনসাধারণের ভেতরে যে একটা সেন্টিমেন্ট ছিল যে আমরা বিদেশি পণ্যর প্রতি অ্যাফিনিয়েশন কাজ করে, আমাদের অ্যাফিনিটি কাজ করে যে না আমরা বিদেশি পণ্য খাবো, কিন্তু যখন এই ক্যাম্পেইনটা আমাদের একটা পজিটিভ ভাইব দিচ্ছে যে আমরা জনসাধারণ থেকে প্রচুর সাড়া পাচ্ছি যে মোজো তারা নিতে চাচ্ছে, টেক করতেছে। আর এতে করে আমাদের যে ইয়াটা হচ্ছে, আমাদের যে এখন যে ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা আমাদের সাপ্লাইয়ের থেকেও অনেক বেশি। আকিস ফুড অ্যান্ড বেভারেজের হিসেবে এই ক্যাম্পেইন শুরুর পর থেকে গেল 6 মাসে মোজোর বিক্রি 130 থেকে 140% মতো বেড়েছে। বাড়তি সেই চাহিদা মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটির। হিসেব বলছে দেশে এখন বছরে 10,000 কোটি টাকার মতো কোমল পানীয় বিক্রি হয়, যার একটি বড় অংশই এই মোজো। তো আমরা এই ক্যাম্পেইনটি করেছি শুধু মোজো আমাদের এই ব্র্যান্ডটার উপরে। এইটা আমাদের জন্য একটা পজিটিভ একটা সাইন ক্রিয়েট করেছে। আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসটার ক্ষেত্রে আমরা মানে প্রায় গর্ব করেই বলবো যে মোজোর সেলস আলহামদুলিল্লাহ অলমোস্ট 40+ আমাদের গ্রোথ পেয়েছে, যেটা আমি বারবারই বলছিলাম খোলা ইন্ডাস্ট্রিতে। সহায়তা তহবিলের সর্বশেষ তথ্য জানতে yousupportpalestine.net নামের একটি ওয়েবসাইট চালু করেছে মোজো কর্তৃপক্ষ, যেখানে দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা পর্যন্ত 1,71,66,205 টাকা জমা পড়েছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DAX 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,517-তে। হাত বদল হয়েছে মোট 676 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 122টির, কমেছে 215টির, আর অপরিবর্তিত রয়েছে 57টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। লাস্ট অফ দ্য উইকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হচ্ছে এবং ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট ছিল আজকে বেয়ারিশ হিসেবে। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 5,661 এবং তা প্রায় 144 পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে 5,517 পয়েন্টস। এবং এই সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 800 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট পার্টিসিপেট করেছে সপ্তাহে, কিন্তু আমরা পুরো সপ্তাহ জুড়ে মার্কেটের একটি বড় কারেকশন আমরা দেখতে পেয়েছি। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 24% কোম্পানির, কমেছে 52%, এবং অপরিবর্তিত ছিল প্রায় 14% কোম্পানির প্রাইস। এবং ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। প্রায় 2 বছর পর আবারও মহাকাশে যাত্রীবাহী স্পেসযান পাঠাবে ব্লু অরিজিন। 6 জন যাত্রী নিয়ে 19 মে যাত্রা শুরু করবে মহাকাশযানটি, এমনটি জানিয়েছে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এই মিশনের নাম দেওয়া হয়েছে NS-25। টেক্সট রিপোর্টে বিস্তারিত। Where a teacher from North Carolina gets to go to space. This experience for more people. Expansion of humanity into the solar system. 2021 সালে মহাকাশ পর্যটনে নাম লেখায় ব্লু অরিজিন। নিজের মালিকানাধীন কোম্পানির প্রথমবারই সে যাত্রায় যাত্রী হয়েছিলেন জেফ বেজোস। নিউ শেপার্ড নামের ক্যাপসুলটিতে বেজোস সহ যাত্রী ছিলেন মোট 4 জন। 10 মিনিট 10 সেকেন্ডের যাত্রা শেষে পৃথিবীতে ফিরে আসে নিউ শেপার্ড। প্রথম যাত্রায় সফলভাবে পরিচালনার পর আরো 5 বার মহাকাশে যাত্রীবাহী স্পেস যান পাঠিয়েছে ব্লু অরিজিন 2022 সাল পর্যন্ত। প্রতিষ্ঠানটির স্পেস যানে এখন পর্যন্ত মহাকাশ ভ্রমণ করেছেন 31 জন। প্রায় 2 বছর পর আবারও মহাকাশে যাত্রীবাহী যান পাঠাতে যাচ্ছে ব্লু অরিজিন, যেখানে যাত্রী হবেন 6 জন। এবারের মহাকাশ ভ্রমণ মিশনের নাম দেওয়া হয়েছে NS-25, কেননা এটি হবে ক্যাপসুল নিউ শেপার্ডের 25তম মহাকাশ যাত্রা। ইতোমধ্যে যাত্রার সব প্রস্তুতি শেষ করেছে ব্লু অরিজিন। 19 মে স্থানীয় সময় সকাল 9:30টায় ওয়েস্ট টেক্সাস থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে নিউ শেপার্ড। উঠে যাবে পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার উঁচুতে। সেখানে কয়েক মিনিটের জন্য ভরশূন্য অভিজ্ঞতা অনুভব করবেন যাত্রীরা। মহাকাশ থেকে দেখতে পারবেন পৃথিবীকে, তারপর ফিরে আসবেন। মহাকাশে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত এই যাত্রায় সময় লাগবে মোট 11 মিনিট। এর আগে ব্লু অরিজিনের সবশেষ স্পেস যানটি মহাকাশ ভ্রমণ করে 2022 সালের আগস্টে। এর প্রায় 1 মাস পর এক গবেষণা মিশনের সময় নিউ শেপার্ড যানটিতে কিছু ত্রুটি ধরা পড়লে প্যারাসুটের সাহায্যে নিরাপদে ফিরে আসে পৃথিবীতে। সে ত্রুটি সারিয়ে 2023 সালের ডিসেম্বরে আবারও মহাকাশে পাঠানো হয় স্পেস যানটি।
তবে সে সময় এতে কোনো যাত্রী ছিল না। সবকিছু পরিকল্পনা মতো এগুলে NS-25 হবে ব্লু অরিজিনের সপ্তম মহাকাশ পর্যটন। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আর যেটুকুই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।